প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম উপদ্রুত এলাকা। এখন শুরু করছি সপ্তম অংশ। ২৬। হোটেলের বারান্দায় বসে বিকেলের ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে আছে রসার। মার্শাল জনি হনসিঙ্গার আর তার নয়া ডেপুটি সিম অ্যাকিন্স মহা ব্যস্ত। একের পর এক ঝামেলাবাজ রেলরোড শ্রমিকদের জেলে পুড়ছে। একজনকে সাইড ও ওকের উপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে এলো ওরা, আরেকজনকে পিঠে করে আনলো অ্যাকিন্স। রক্তাক্ত কয়েকজন মাতাল শ্রমিক টলমল পায়ে ডাক্তার কেন্টের অফিসে গিয়ে ঢুকলো। এসব পরিচিত দৃশ্য ডেভিড রসারের চোখে। ক্যানসাসের নানান টেইল টাউনে ক্যাটলম্যানদের মজুরি পরিশোধের সময় দেখেছে। টেইল হ্যান্ডরাও রেল শ্রমিকদের মতোই আচরণ করেছে। তারা মদ খেয়ে মাতলামি করত, জুয়া খেলতো আর মারপিট বাধাতো। তখন মার্শাল হিসেবে তাদের অ্যারেস্ট করতে বাধ্য হয়েছিল রসার। সে হিসাবে মার্শাল হনসিঙ্গার আর ডেপুটি সিম অ্যাকিন্স ঠিক কাজই করছে। জেলে যাদের নিয়ে যাওয়া হয়েছে তাদের মাঝে আহতদের সংখ্যা একটু বেশি ঠেকেছে ওর কাছে। এরা অবশ্য যার যার নিজস্ব ব্যাপার। টেইল টাউনগুলোয় কঠিন মার্শালেরাও দায়িত্ব পালন করেছে। বিখ্যাত ওয়ার্ড আপ গ্রেপ্তারকৃতদের ফ্রন্টিয়ার মডেলের ব্যারেল দিয়ে আঘাত করতে পছন্দ করত। 4টার দিকে ডাক্তার অফিস আর পাশের জেলখানার সামনে গড়ে ওঠা জটলার ব্যাপারে সচেতন হয়ে উঠল রসার। শুরুতে মাত্র 3জন শ্রমিক ছিল ওখানে। খানিক আগে 7-8 জনে ঠেকেছিল সংখ্যাটা। এখন 12-14 জনকে ছাড়িয়ে গেছে। গুঞ্জন শোনা যাচ্ছে জটলার মাঝে, বেড়ে উঠছে তা। হাকডাক তেমন শোনা না গেলেও হাত নাচাতে দেখা যাচ্ছে ওদের। একজন নেতাও রয়েছে জটলায়। অবশেষে ডাক্তার কেন্টের অফিসের দিকে পেছন ফিরে বক্তৃতা শুরু করে দিল সে। লোকটা এক ট্র্যাক লেয়িং দলের ফোরম্যান, নাম কেভিন। প্রায় 6.5 ফুট লম্বা, মাথায় আগুনের মতো লাল চুল, মেজাজটাও তাই। গোটা রাস্তায় ঢুরে বেরিয়েছি আমি, আবেগ মেশান কণ্ঠে বলছিল সে। সাকুল্যে 6জনকে পায়নি যাদের পকেটে $1 আছে। মদের পেছনে এত টাকা যেতে পারে না। বেশিরভাগ টাকাই রাস্তার দুপাশের ওই জায়গাগুলো জোচ্চোর আর বদমাশের দল চুরি করে নিয়েছে। মাত্র 20 মিনিটে সব টাকা খুইয়েছে ম্যাক ক্লোস্কি, চেঁচিয়ে বলল এক রেলরোড শ্রমিক। জোচ্চুরি না হলে কি তা সম্ভব? নর্দার্ন প্যাসিফিকে ছিলাম আমি, গর্জে উঠল আরেকজন। ক্যাটি আর সান্তাফেতেও কাজ করেছি। 15 বছরে রেলহেড টাউনগুলোই কম জোচ্চোর দেখিনি। কিন্তু গ্রেট প্লেইন্সের মতো এমন জঘন্য বদমাশ আর চোখে পড়েনি আমার। এ কথাটাই বলতে যাচ্ছিলাম আমি, গর্জে উঠল ট্রাক লেয়ার্স ফোরম্যান। ডিলারদের হতচ্ছাড়া বাক্সটার কারণে ফারও খেলি না আমি, অথচ পোকারের টেবিলেই বেতনের পুরোটা হারিয়েছি। 4টে রাজা আমার হাতে তুলে দেওয়ার পর হাউসম্যান 4 টেক্কা দেখায়। এটা ঠিক খাপ খায় না। আমার বেলায়ও একই ঘটনা ঘটেছে, চেঁচিয়ে বলল আরেকজন। কিন্তু আমার হাতে ছিল এস্টেট ফ্লাশ। হারামজাদা রয়্যাল ফ্লাশ দেখিয়ে হারিয়ে দিয়েছে আমাকে। জীবনে একবার রয়্যাল ফ্লাশ পাওয়াটাই ভাগ্যের ব্যাপার, অথচ ম্যাট কন্ডরের ওখানে 4বার রয়্যাল ফ্লাশ পেয়েছে একই ডিলার। ক্যানসাসে আমাকে ফতুর বানিয়েছিল কন্ডর, ঝাঁঝিয়ে উঠল ফোরম্যান কেভিন। 6 বছর আগে কলোরাডোর তিনিদাদে রয়্যাল ফ্লাশ দেখিয়েছিল। ভালো করেই জানি শার্টের হাতার আড়াল থেকে ওটা বের করেছিল সে। ডান হাত দিয়ে বাম বাহু চেপে ধরল সে। আমাকে ঠেকাতে একটা 41 সেদিয়ে দিয়েছিল এখানে। হতচ্ছাড়া, শহরটাকে শেষ করে দাও, ভিড় থেকে গর্জে উঠল একজন। প্রস্তাবটা মনে ধরল সবার। বুনো চিৎকার শোনা গেল। রাস্তার উল্টো দিকে বসে
জটলাটাকে আগে বাড়তে দেখল রসার। কেন রোডের সেলুন অতিক্রম করার পর বাম দিকে সরে গিয়ে প্লাজার প্যালেসের দিকে এগোলো ওরা। প্লাজার প্যালেসে তেমন ভিড় নেই এখন, মাত্র কয়েকজন শ্রমিকের হাতে টাকা আছে। দলবল নিয়ে কেভিন যখন প্লেজার প্যালেসে ঢুকলো তখন একটা ফারো টেবিল থেকে টাকা ওঠাচ্ছিল কন্ডর। তার হাতে একটা মুখ খোলা ক্যাশ বাক্স। চট করে এক বাউন্সারকে ইশারা করলো কন্ডর। বাউন্সারের নির্দেশে তিনজন সশস্ত্র লোক, একজনের হাতে শর্ট ব্যারেলড শটগান রয়েছে, এগিয়ে এসে টেবিল সেকশনের পথ আগলে দাঁড়ালো। কন্ডরের এক চেলা তার প্রাইভেট অফিস হয়ে গলিতে বেরিয়ে গেল। ইশারায় অনুসারীদের থামতে বলল কেভিন। কন্ডরের তিন সশস্ত্র প্রহরীর মুখোমুখি হলো সে। আমাদের কাছ থেকে কিনে নেয়া টাকার অর্ধেকটা ফিরিয়ে নিতে এসেছি আমরা, বলল কেভিন। অর্ধেক চাইছি, কারণ মাতাল ছিলাম আমরা, তাই মদের দাম হিসাবে কিছু তোমাদের দেয়া দরকার মনে করছি। চটচটে হাত বাড়িয়ে দিল সে। এখানে $96 হারিয়েছি আমি, এখন 48 ফেরত চাই। বেরিয়ে দাও, বলল শটগানওয়ালা। তোমাদের জন্যে এমনিতেই অনেক ঝামেলা পোহাতে হয়েছে আজ। ঝামেলা? ধমকে উঠল কেভিন। ঝামেলা দেখেছ কি? এখনো কিছুই না। পাখি মারার বন্দুকটা দেখাবে না, কেড়ে নিয়ে গলায় ঠেসে দেব কিন্তু। গ্লাস বক্সটার মুখ আটকে নামিয়ে ক্যাশ বক্সটার মুখ আটকে নামিয়ে রাখলো কন্ডর। তারপর এগিয়ে এলো। মিস্টার, হিংস্র কণ্ঠে বলল সে, মদ খেয়ে মজা লুটেছ তোমরা। চট করে কাঁধের উপর দিয়ে একবার নজর চালালো কেভিন। এখানে 13-14 জন লোক আছে আমরা, প্রত্যেকে গড়পড়তা $50 পাবো তোমার কাছে। টাকাটা দিয়ে দাও, নয়তো তোমার এ জায়গাটা ভেঙে চুরমার করে দেব। কেভিনের সামনের লোকটা এবার সত্যি সত্যি শটগানের মাজল তার দিকে ফেরালো। কন্ডরের দিকে দৃষ্টি স্থির রেখে লোকটার দিকে এগোলো কেভিন। পরক্ষণে পাই করে ঘুরেই ছিনিয়ে নিল শটগানটা। এটা দিয়ে কি করব বলেছি তোমাকে, শুরু করলো সে। শটগানটা হারপুনের মতো মাথার উপর তুলে ধরল। কোটের আড়াল থেকে বেরিয়ে এলো ম্যাট কন্ডরের শর্ট ব্যারেলড .44। আগুন আর বজ্র ওগড়ালো। কেভিনের পেটে বিঁধল বুলেটটা। হাঁপিয়ে উঠে সামনে বাঁকা হয়ে গেল কেভিন। গান মাজলটা সোজা গিয়ে আঘাত করল সাবেক বন্দুকধারীর মুখে। দুর্ভাগ্যক্রমে লোকটার মুখ বন্ধ থাকায় গলায় ঢুকল না মাদলটা, কিন্তু চিবুক আর বেশিরভাগ দাঁতই ভেঙে গেল তার। অপার্থিব আর্তনাদ ছেড়ে পিছন দিকে হেলে পড়ল লোকটা। চিৎকারের নিচে চাপা পড়ে গেল কন্ডরের দ্বিতীয় গুলির শব্দ। হাঁটু ভাঁজ হয়ে গেল কেভিনের, কিন্তু শরীরে দুটো বুলেট নিয়েই কন্ডরের উপর ঝাঁপিয়ে পড়ল সে। বিশাল দুহাতে কন্ডরের পা জোড়া আঁকড়ে ধরল। রিভলভার নিচু করে মৃত্যু পথযাত্রী মানুষটার মাথার পেছনে আবার গুলি করল কন্ডর। হতবাক হয়ে গেল অন্য শ্রমিকেরা, কিন্তু সে কেবল কয়েক মুহূর্তের জন্যে। মনিবের দেখা দেখি আচমকা সক্রিয় হয়ে উঠল কন্ডরের অপর দুই অস্ত্রধারী। গুলিবর্ষণ শুরু করল তারা। সামনে 12-14 জন মানুষ, ফসকানোর প্রশ্নই ওঠে না। শরীরে বিধে শিরা ধমনী ছিন্ন ভিন্ন করে দিল বুলেট, হাড় পাঁজর গুড়িয়ে দিল। জটলা ভেঙে যাবার পরও গুলিবর্ষণ অব্যাহত রাখল কন্ডরের অস্ত্রধারীরা। ব্যাট উইং ডোরের উপর ঝাঁপিয়ে পড়ল শ্রমিকরা। ভেঙে ফেলার জোগাড় প্রায়। পেছনে পড়ে রইল 3টা লাশ, কেভিন সহ আরো 2জন। আরো 3জন বেঁচে থাকলেও নড়ছে না। পকেটে টাকা থাকায় মবে যোগ দেয়নি এক শ্রমিক। টাভেনারের ফারো টেবিলে টাকাগুলো খোয়ানোর চেষ্টা করছিল এতক্ষণ। এবার সামনে এসে হত্যাযজ্ঞ দেখে চেঁচিয়ে উঠল, হায় খোদা! কন্ডরের এক অস্ত্রধারী তার দিকে অস্ত্র তাক করেই ট্রিগারে টান দিল, কিন্তু বন্দুকে গুলি না থাকায় ক্লিক শব্দ হলো কেবল। বাদ দাও, ভারী গলায় বলল কন্ডর। দরজার দিকে দৌড় লাগালো শ্রমিকটি। গজখানেক দূরে থাকতে একবার থেমে পেছনের ভয়াবহ দৃশ্যটার দিকে আতঙ্কিত চোখে তাকালো, তারপর ছিটকে বেরিয়ে গেল। দুই পান্ডার দিকে ফিরল ম্যাট কন্ডর। হতচ্ছাড়া, বেজন্মা, গর্জে উঠল সে।
তোমাকে অনুসরণ করেছি আমরা, মিনমিন করে বলল একজন। নিজের রিভলভার তুলল কন্ডর। এখনও 3টা বুলেট আছে ওটার চেম্বারে, কিন্তু নিজেকে রক্ষা করার সূক্ষ্ম অনুভূতি ট্রিগার টানা থেকে বিরত রাখলো তাকে। ধীরে ধীরে কামরার চারদিকে নজর বোলালো সে। হাবার মতো তাকিয়েছে 3 বারটেন্ডার, 5 জন জুয়ারি আর ডিলার, 2 জন রেল শ্রমিক মদের নেশায় এমন চুর হয়ে আছে যে এখানে কি ঘটেছে বুঝতেই পারেনি এখনো। এছাড়া 4-5 জন খদ্দের রয়েছে। এরা গ্রেট প্লেন্সের আদি বাসিন্দা, সাক্ষী। গুঙিয়ে উঠল কন্ডর। তারপরেই সতর্ক হয়ে উঠল। খানিক আগে বেরিয়ে যাওয়া লোকটার কাছে খবর পেয়ে একই পথে ভেতরে ঢুকল মার্শাল হনসিঙ্গার। তার পেছনে ডেপুটি সিম আকিন্স। সেলুনে চলে এলো তারা। হাই খোদা! নিহত আর আহতদের জটলার দিকে তাকিয়ে বলল হনসিঙ্গার। শীষ বাজালো সিম অ্যাকিন্স। এখানে ভাঙচুর করতে এসেছিল ওরা, বলল ম্যাট কন্ডর। আমরা নিজেদের রক্ষা করতে বাধ্য হয়েছি। নিহতদের মাঝে এগিয়ে গেল হনসিঙ্গার। বুটের ডগা দিয়ে ঠেলল একটা লাশ। এটা এখনও নড়ছে, তবে বেশিক্ষণ টিকবে না, গুনল সে। 3টা নির্ঘাত মরেছে, আরেকটা শিগগিরই মরবে। পেট চেপে ধরে বারে ঠেস দিয়ে বসে আছে একজন। তার দিকে এগিয়ে গেল মার্শাল। কি অবস্থা তোমার? নির্দয় ভঙ্গিতে জানতে চাইল। কথা বলার চেষ্টা করল লোকটা, কিন্তু কোনো শব্দ বের হলো না তার মুখ দিয়ে। বরং লাল ফেনা দেখা দিল, রক্ত বেরিয়ে এলো গল গল করে। একপাশে গড়িয়ে পড়ে গেল লোকটা। 5। আবার গুনল হনসিঙ্গার। 2 হাতে বাম হাঁটু চেপে ধরে কাত হয়ে শুয়ে থাকা এক লোককে দেখতে পেল সে। ডাক্তারের মক্কেল সিম অ্যাকিন্সকে ডাকলো এবার। আগে বাড়ল সিম অ্যাকিন্স। ফ্যাকাশে চেহারা, ঠোঁট জোড়া কাঁপছে। ইস, বলল সে। তারপর যোগ করল, এজন্যে পস্তাতে হবে। বিশ্রী ভঙ্গিতে হেসে উঠল জনি হনসিঙ্গার। নরক হয়ে গেছে শহরটা। ম্যাট কন্ডারের দিকে তাকালো সে। নাকি? সরাও এদের, ধমকে সুরে বলল কন্ডার। এটা আমার কাজ না, পাল্টা জবাব দিল হনসিঙ্গার। আমি লাশ টানি না। তোমার লোকদের বলো। 27। রাস্তার উল্টো দিকে হোটেল বারান্দা থেকে মপটা সৃষ্টি হতে দেখেছে রসার। ওটাকে রাস্তা বরাবর এগোতে দেখে সাইড ওকে উঠেও এসেছিল কোথায় যায় দেখবে বলে। বুঝে গিয়েছিল ঝামেলা বাঁধাতে চাইছে রেল রোড শ্রমিকেরা। তবে ভেবেছিল দলে ভারী হওয়ায় হয়তো সেলুনম্যানদের হামলা সামাল দিতে পারবে ওরা। ওর ধারণা ছিল হাতাহাতি মারপিট হবে হয়তো, কারো হাত ভাঙবে, কারো পা কিংবা চোয়াল। রেল রোড শ্রমিকরা কঠিন মানুষ, লড়াকু, খালি হাতে প্রতিপক্ষের মোকাবেলায় সক্ষম। অস্ত্রধারীরা লড়ে অস্ত্রধারীদের বিরুদ্ধে, নিরস্ত্ররা খালি হাতে মারপিট করে। এটা একরকম অলিখিত আইন। এখানেই ভুল করেছে রসার। ধারণাই করেনি যে অস্ত্রধারী কয়েকজন লোক নিরস্ত্র একদল শ্রমিকের উপর বেপরোয়া গুলিবর্ষণ করবে। 5টা মানুষ প্রাণ হারিয়েছে। আক্রমণ থেকে বেঁচে যাওয়া বাকি শ্রমিকরা প্লেজার প্যালেস থেকে হুড়মুড় করে বেরিয়ে এলো। চিৎকার করতে করতে ছুটল রাস্তা বরাবর। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেল। স্টোর আর সেলুনগুলো থেকে বেরিয়ে এলো লোকজন। কিন্তু কন্ডরের সেলুনে কি ঘটেছে তার সঠিক বর্ণনা দিতে পারল না শ্রমিকেরা। উদ্ভ্রান্ত দেখাচ্ছে তাদের। রাস্তায় দাঁড়িয়ে শোনা অসংলগ্ন বক্তব্য থেকে ঘটনার ভয়াবহতা বুঝতে পারল না কেউ। কয়েক মিনিট পেরিয়ে গেল এভাবে। তারপর আর কিছুই করার থাকলো না। প্লেজার প্যালেসে গিয়েছিল মার্শাল আর তার ডেপুটি। এখন রাস্তা বরাবর এগিয়ে আসছে তারা। আহত লোকটাকে কাঁধে করে নিয়ে আসছে অ্যাকিন্স। তার সামনে রয়েছে তল্লাটের সবচেয়ে ভয়ঙ্কর লোক, জনি হনসিঙ্গার, গ্রেট প্লেন্সের মার্শাল। ওকে দেখল সবাই। সেলুনের হত্যাযজ্ঞে উপস্থিত ছিল কয়েকজন। হনসিঙ্গারকে পথ ছেড়ে দিল তারা। সোজা ডেপুটি অ্যাকিন্সের ভ্যানে গিয়ে উঠল মার্শাল।
জেলের সামনে দাঁড়িয়ে আছে শেরিফ ওয়েস পার্কার। গ্রেট প্লেন্সের এক উত্তেজিত নাগরিকের সঙ্গে কথা বলছিল সে। কিন্তু মার্শাল আর তার ডেপুটির আগমন দুজনেরই নজর কেড়ে নিল। কাছে এসে হনসিঙ্গার বলল, ম্যাট তোমাকে খুঁজছে। জেলের দরজায় পৌঁছে ঘুরে দাঁড়ালো সে। শীতল দৃষ্টিতে গ্রেট প্লেন্সের রাস্তা তার রাজত্বের দিকে তাকালো। তাকে পাশ কাটিয়ে জেলে ঢুকে পড়ল ডেপুটি সিম অ্যাকিন্স। মার্শালের অফিসের মেঝেতে নামিয়ে রাখলো আহত লোকটাকে। সেলে কোনো জায়গা নেই, অন্তত জনাভিষেক আসামি রয়েছে ওখানে। বেশ কয়েকজন এখনো বুঁদ হয়ে আছে নেশায়। এদিকে কাঠের সাইড ও ওকে দাঁড়ান শেরিফ রাস্তা বরাবর নজর চালালো। হোটেলের দিকে চোখ গেল তার। রসারকে দেখতে পেয়ে সোজা পা বাড়ালো ওর দিকে। শেরিফকে আসতে দেখে রসার জিজ্ঞেস করলো, কতজন বলেছে হনসিঙ্গার? মাথা নাড়ল শেরিফ। অর্ধেকও যদি সত্যি হয়ে থাকে যথেষ্ট। এ শহরটা, বলল রসার, হনসিঙ্গারের রাজত্ব। আমি এখনো শেরিফ আছি, মৃদুস্বরে বলল পার্কার। রাস্তার উল্টো দিক থেকে এদিকে নজর রাখছে হনসিঙ্গার, জানে সে। তাই তাকাতে গিয়েও বিরত রাখল নিজেকে। আমি বরং ব্যাপারটা দেখে আসি, বলল শেরিফ পার্কার। আমিও যাব তোমার সঙ্গে, বলল রসার। তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকালো পার্কার, মাথা দোলালো। তারপর নীরবে রাস্তা ধরে এগোলো দুজন। প্লেজার প্যালেসের কাছে আসার পর পার্কার বলল, রেল রোডের পক্ষে কাজ করছো নাকি ডেভিড? চট করে শেরিফের দিকে তাকালো রসার। জবাব দিল না কোনো। গতি না কমিয়ে প্লেজার প্যালেসে ঢুকলো ওরা। আগে পার্কার। হত্যাযজ্ঞের পরবর্তী সময়টা কাজে লাগিয়েছে কন্নড়। সবাইকে বিদায় করে দিয়ে বারটেন্ডার আর জুয়ারিদের সাহায্যে 5টা লাশ সেলুনের পেছনে গলিপথে পাঠিয়ে দিয়েছে। বারের সামনের জায়গাটুকু মুছছে এখন ঝাড়ুদার। বারের শেষ প্রান্তে চাপা ভাঙা লোকটার রক্তপাত ঠেকাতে সাহায্য করছে এক বারটেন্ডার। সেলুনে পা রেখে এ দৃশ্যটাই দেখতে পেল শেরিফ আর রসার। দুজন জুয়ারির সঙ্গে কথা বলছিল কন্নড়। ঘাড় ফিরিয়ে তাকালো সে। শেরিফ, বলে রসারের উদ্দেশ্যে চোখ রাঙালো। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই রসার, সময় দিতে পারছি না। সময় বানাও, ঝাড়ি দিল রসার। শেরিফ, রাগের সঙ্গে বলল কন্নড়। আজব সব লোকজনের সঙ্গে বন্ধুত্ব পাতাও। হাত নেড়ে কথাটা উড়িয়ে দিল শেরিফ। আমাকে একটা রিপোর্ট তৈরি করতে হবে। তোমার কাজ কাউন্টি নিয়ে, বলল কন্ডর। শহর মার্শালের এখতিয়ার। আমি তো জানতাম শহরটা তোমার এখতিয়ারে ছিল কন্ডর, ফোরন কাটল রসার। কথা বাড়াবো না আমি, বলল কন্ডর। এমনিতেই যথেষ্ট ঝামেলা গেছে আজ। কজনকে মেরেছ? জানতে চাইল রসার। 6 জন, 1 ডজন। কেউ কেউ তো 20 জনের কথা বলছিল। সাদা হয়ে গেছে কন্ডরের চেহারা। সব হামলা করেছিল আত্মরক্ষার অধিকার আমাদের আছে। নিরস্ত একদল মানুষ, ফোরন কাটল আবার রসার। বেরিয়ে যাও এখান থেকে, চিৎকার করে উঠল কন্ডর। পার্কার, ওকে ভাগাও, নইলে। রসারের বাহু আঁকড়ে ধরল পার্কার। কন্ডরের উদ্দেশ্যে বলল, কিন্তু আমাকে রিপোর্ট করতে হবে। 5 জন, খেকে উঠল কন্ডর। পেছনে গলিতে আছে লাশগুলো। এবার দূর হয়ে যাও, দুজনেই। 5 জন, পুনরাবৃত্তি করল রসার। চমৎকার একটা সংখ্যা। পাই করে ঘুরে নিজের অফিসে চলে গেল কন্ডর। সশব্দে আটকে দিল দরজাটা। চলো, নিচু কণ্ঠে রসারকে বলল শেরিফ। বিরাট প্রায় ফাঁকা সেলুনের অভ্যন্তরে নজর চালালো রসার। গি ট্রাভেনারের উপর পলকের জন্য স্থির হলো ওর দৃষ্টি। 1 গ্লাস হুইস্কি নিয়ে একাকী একটা ফারো টেবিলে বসে আছে ফারো ডিলার।
রসারের চোখ এড়িয়ে যাবার চেষ্টা করলো সে, কিন্তু তাকে ডাকলো রসার। ভালো লাগছে তো, টাভেনার? রসারের দিকে তাকালো না টাভেনার। দরজার কাছে পৌঁছে রসারের জন্য থামলো শেরিফ। চোখে চ্যালেঞ্জের দৃষ্টি নিয়ে কামরার জরিপ অব্যাহত রাখলো রসার। এক পলকের বেশি চোখে চোখে তাকানোর সাহস পেল না কেউ। অবশেষে দরজার দিকে পা বাড়ালো ও। 28। বেশ পরে প্লেজার প্যালেস হত্যাযজ্ঞের খবর পেল জেমস ফেমিনোর ফেল। সেই ভোর থেকে একটানা দুপুর পর্যন্ত কাজে ব্যস্ত ছিল সে। খাওয়ার সময়ে বের হয়নি। 1886 সালের তার বিশাল কর্মযজ্ঞের সময়ের অনেক দাম। পশ্চিমে উলফ সিটি থেকে ট্রাক বসিয়ে আসছিল ওরা, কিন্তু একদিনে খুব বেশি ট্রাক বসান যায় না। সেই জন্যে পূব থেকে কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় ফেল। লোক পাঠিয়ে দেয় গ্রেট প্লেন্সের ট্রাক বসানোর জন্যে। উলফ সিটি আর গ্রেট প্লেন্সের মাঝামাঝি কোথাও মিলিত হবে দল দুটি। গ্রেট প্লেন্সে শ্রমিকদের স্রোত আসার সেটাই কারণ। রসদপত্র এমনকি রেল বয়ে গ্রেট প্লেন্সে আনার ব্যবস্থা করতে পারবে ফেইটাররা। গতকাল শতাধিক গ্রেডার আর ট্র্যাক লেয়াররা পূবমুখী অপারেশনের জন্যই এসেছে। পশ্চিমের শ্রমিকের মাঝ থেকে বাছাই করা অভিজ্ঞ কর্মীরা। ক্লান্তিকর যাত্রা ছিল, মজুরি পাওনা ছিল ওদের। গ্রেট প্লেন্সেই তা মিটিয়েছে ফেল। একদিনের ছুটিও মঞ্জুর করেছে, যাতে নতুন উদ্দীপনায় কাজে ঝাঁপিয়ে পড়ে তারা। ভুল করেছে সে। ভুলটা কত মারাত্মক ছিল কন্ডনের সেলুনে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার অন্তত ঘণ্টাখানেক পরে জানতে পেল সে। দিনভর পাশের কামরায় মজুরি নিতে আসা লোকজনের উপস্থিতি টের পেল চার্ট, ফোরম্যান, সুপারভাইজার, ফেইটার আর সাপ্লাই ম্যানদের নিয়ে ব্যস্ত ছিল সে। একের পর এক লোক এসেছে আর বিদায় হয়েছে তারা। আলাদাভাবে কাউকে মনে রাখার উপায় ছিল না। অবশেষে দরজায় টোকা দিয়ে ভিতরে এলো গেটস। কি গেটস? সামনে দাঁড়ান সুপারিনটেন্ডেন্টের দিকে অধৈর্য ভঙ্গিতে তাকালো ফেল। ঘটনাটা তোমার জানা উচিত মিস্টার ফেল, গম্ভীর চেহারায় বলল গেটস। আজ যারা মজুরি পেয়েছিল। অধৈর্য ভঙ্গি করল ফেল। মদ খেয়ে মাতাল হয়েছে, এটাই স্বাভাবিক। রেলরোড শ্রমিকরা মদ খায়, মারপিট করে। ইয়েস স্যার, সায় দিল গেটস। কিন্তু ওদের 5 জন খুন হয়ে গেছে। তড়াক করে উঠে দাঁড়ালো ফেল। তার হাত থেকে পেন্সিল খসে পড়ল। কি? ঠকিয়ে ওদের ফতুর বানিয়ে দেয়া হয়েছিল বলে চলল গেটস। ফলে ক্ষেপে উঠেছিল তারা। ঢোক গিলল সে। শন কেভিন সহ 5 জন খুন হয়ে গেছে। কেভিন? চেঁচিয়ে উঠল ফেল। ফার্গোতে কাজ করার সময় আমার প্রথম ক্রুতে ছিল সে। চেয়ারটা ঠেলে সরালো সে। কিভাবে ঘটল ব্যাপারটা? লোকে মুখে শোনা ঘটনাটা যথাসম্ভব গুছিয়ে বলার চেষ্টা করল গেটস। নিরস্ত্র 5 জন মানুষের করুণ মৃত্যুর কাহিনী জানালো ফেলকে। গেটসের কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে বের হয়ে গেল ফেল। বাইরের কামরায় সুজান টাভেনারের উপস্থিতি খেয়ালই করল না। রেল রোড বিল্ডিং থেকে বেরিয়ে রাস্তা ধরে হোটেলের দিকে এগোলো ফেল। দ্রুত পায়ে লবিতে ঢুকে ডেস্কে দাঁড়ান ক্লার্ককে দেখে ধমকে সুরে জানতে চাইল, এই হোটেলটার মালিক মেয়র লোকটা কোথায়? আমি জানি না স্যার, বোধহয় মিটিংয়ে গেছে। সিটি কাউন্সিলের মিটিং কোথায় হয়? বলতে পারবো না মিস্টার ফেল। সিটি হলটা কোথায়? এখানে তো সিটি হল নেই। সক্রোধে ঘুরে দাঁড়ালো ফেল। ঠিক এই সময় সিঁড়ি বেয়ে নেমে এলো রসার। ওর দিকে এগিয়ে গেল ফেল। ঘটনা সত্যি? মাথা দোলালো রসার। 5 জন। তুমি তখন কোথায় ছিলে? হোটেলের সামনে, সহজ কণ্ঠে জবাব দিল রসার। রাস্তার ওপাশে মবটা তৈরি হতে দেখেছি। মব? বেশ কয়েকজন রেল শ্রমিক। ওরা নিজেদের রক্ষা করতে পারবে মনে করেছিলাম আমি। হাসলো একটু রসার। কন্ডর নিরস্ত্র লোকদের উপর অস্ত্র ব্যবহার করবে মাথায় আসেনি আমার।
কন্ডর তিক্ত কণ্ঠে বলল ফেল। গুলিটা সেই চালিয়েছে। সে আর তার দুই গান সিলিঙ্গার। কন্ডর নিজে আবার জিজ্ঞেস করলো ফেল। সেলুনটা তার সেলুনটা তার মবের সর্দার কেভিন নামে এক লোককে নিজের হাতে গুলি করে মেরেছে সে। সাক্ষী আছে অনেক। ফেল বলল, কন্ডরকে অ্যারেস্ট করা হয়েছে? মাথা কাত করল রসার। কে অ্যারেস্ট করবে? তোমাকে যে অ্যারেস্ট করেছিল মার্শাল। মিস্টার ফেল ধৈর্যের সঙ্গে বলল রসার। মার্শাল কন্ডরের লোক, এখানকার জাজও তাই। শেরিফ আছে না একজন? আছে, গ্রেট প্লেন্সের বাইরে, কাউন্টির তার এখতিয়ার। শহরটা হনসিঙ্গারের। তোমারও? করুণ সুরে বলল ফেল। গম্ভীর চেহারায় মাথা দোলালো রসার। একটু পার্থক্য আছে। আইন আমার পক্ষে নেই, কেবল আত্মরক্ষার খাতিরে লড়তে পারি আমি। গতকাল কন্ডরকে মারপিটের উস্কানি দিয়েছিলাম, আজ বিকেলেও চেষ্টা করেছি। মেরে ফেলো, খেকিয়ে উঠল ফেল। কিভাবে কি করবে পরোয়া করি না, কিন্তু মিস্টার ফেল ধৈর্যের সঙ্গে বলল রসার। কন্ডর তো একা নয়, সে সিন্ডিকেটের নেতা বটে, কিন্তু আমি কন্ডরকে হত্যা করলে কেন রুড তার জায়গা দখল করবে? তাছাড়া হ্যারল্ড প্রাইস সহ অন্য সেলুন কিপাররাও আছে না? শেষবারের মতো দাও মারতে এখানে একজোট হয়েছে ওরা। কথাটা তুমি সেন্ট পলে বলেছিলে। এও বলেছিলে আইনের সাহায্য ছাড়াই কাজ করতে হবে আমাকে। ডেস্কের দিকে মাথা দোলালো ও। জোস মুডি এখন কোথায় আছে বলে তোমার ধারণা? ক্লার্ক বলল, কাউন্সিল মিটিংয়ে আছে। কাউন্সিল মিটিং? কন্ডর আর তার লোকজনই তো কাউন্সিলরের সদস্য। থামল রসার। ভিজিল্যান্টাসদের মিটিংয়ে গেছে মুডি। ভিজিল্যান্টাস? ঢোক গিল ফেল। আগেই বলেছিলাম তোমাকে। এখনই ওদের মিটিংয়ে যাও। খেকিয়ে উঠল ফেল। জলদি থামাও ওদের। এখানে ভিজিল্যান্টাসদের মানতে পারবো না। ওদের খবর পুবে গেলে। রসারের বাহু আঁকড়ে ধরল সে। যেভাবেই হোক ওদের ঠেকাও। মিস্টার ফেল, বলল রসার, এখন আর ওদের ঠেকানো যাবে বলে মনে হয় না। সত্যি বলছি, হিংস্র কণ্ঠে বলল ফেল। ঠেকাও ওদের, নয়তো। ফেলের শক্ত হাতের বাঁধন থেকে নিজেকে সারিয়ে নিল রসার। তাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল দরজা দিয়ে। গতকাল যেখানে ওর বিচারের ব্যবস্থা করা হয়েছিল, অসমাপ্ত সেই দালানটার উদ্দেশ্যে এগোলো রসার। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে এক লোক, তার কোমরে রিভলভার গোজা। রসার এগিয়ে যেতেই সোজা হয়ে দাঁড়ালো সে। দুঃখিত মিস্টার রসার, বলল লোকটা, ভেতরে যেতে পারবে না তুমি। আমাকে যোগ দিতে বলা হয়েছে, ধমকে বলল রসার। সন্ধিহান চোখে ওকে দেখল লোকটা। কে বলেছে? ডাক্তার কেন্ট জোস মুডি। কাউকে ঢুকতে দিতে নিষেধ করা হয়েছে আমাকে। সরো। রসারের দিকে চোখ রাঙিয়ে তাকালেও ডান পাশে সরে গেল লোকটা। তাকে প্রায় ঠেলে এগিয়ে গেল রসার। দরজা খুলে ফেলল। গতকালের বেঞ্চগুলোতেই জনাবিশেক লোক বসে আছে। বেশিরভাগই চেহারাই চেনা, ব্যবসায়ী। যাদের বেঞ্চে বসে আছে ডাক্তার কেন্ট। সবার আগে রসারকে দেখতে পেল সে। চেঁচিয়ে বলল, রসার। ঘাড় ফিরিয়ে তাকালো সবাই। রসার এগিয়ে যেতে ডাক্তার কেন্ট আবার বলল, তাহলে অবশেষে আমাদের সঙ্গে যোগ দিচ্ছ? না, বলল রসার, তোমাদের ঠেকাতে এসেছি আমি। ওই চেষ্টা ঠিক করো না, ধমকে সুরে বলল কেন্ট। রসারের পেছনে উঠে দাঁড়ালো জোস মুডি। বেরিয়ে যাও এখান থেকে, চেঁচিয়ে উঠল সে। ঘুরে ভিজিলান্টাসদের মুখোমুখি হলো রসার। আজ সবার মতো আজ বিকেলের ঘটনাটা আমিও জানি। সারাদিন কি ঘটেছে তাও জানা আছে। দোষটা তোমাদের। কন্ডরকে নির্বাচনের নাটক করতে দিয়েছিলে তোমরাই। তখন তোমাদের কোনো মাথা ব্যথা ছিল না। থামো, চেঁচিয়ে উঠল চার্লি হডার। অভিযোগটা অত্যন্ত মারাত্মক। হ্যাঁ, অথচ তোমরাই আবার এ শহরের গণ্যমান্য লোক।
এসব কিন্তু যখন শেষ হয়ে যাবে ভুলে যাবে সবাই। তোমরা তখন এ শহর চালাবে, মানে যদি তোমরাও ওদের পর্যায়ে নেমে না যাও। তোমাদের সামনাসামনি লড়ার সাহস নেই। ভার্জিনিয়া সিটিতে এমন হয়েছিল, বলল ডাক্তার কেন্ট। সেটা 22 বছর আগের কথা, বলল রসার। কর্নেল সাবার্সের কোনো সমস্যা হয়নি তখন, চেঁচিয়ে বলল মুডি। ভার্জিনিয়া সিটি ভিজিলান্টাসদের নেতৃত্ব দেয়া সত্ত্বেও মন্টানার প্রথম সিনেটর হয়েছিল সে। গ্রেট প্লেন্সের মেয়র তুমি, বলে চলল রসার। কিন্তু এখন যদি পরিকল্পনা মোতাবেক না এগো, এ পদেও থাকতে পারবে না আর। এবার উঠে দাঁড়ালো ওয়েলডেল লুইস। তোমার বকবকানি শুনতে আর ভালো লাগছে না মিস্টার রসার। গতকাল রাতে, তার আগেও তোমার লেকচার শুনেছি। তোমার মতলব কি জানি না, আমার কোনো মতলব নেই। তুমি একজন গান ফাইটার রসার। এখানে কেন এসেছো? তার সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই। হয়তো আছে, বলল ডাক্তার কেন্ট। ম্যাট কন্ডরকে হত্যা করার জন্যে এখানে আসনি তুমি? সেটা সবার জানা, গম্ভীর স্বরে বলল রসার। ওকে ঠিকই মারবো আমি, তবে অবশ্যই আইনসঙ্গতভাবে। এ শহরে আইনের অস্তিত্ব নেই, ঝাঁজের সঙ্গে বলল ডাক্তার কেন্ট। গতকালই তা টের পেয়েছ। এ কথাটাই বলতে চাইছি আমি, বলল রসার। এখানকার গণ্যমান্য লোক তোমরা। আইন তৈরি, জনপ্রতিনিধি নির্বাচন তোমাদেরই দায়িত্ব। একটা কারচুপি নির্বাচনে আটকা পড়েছ মানলাম, কিন্তু সেটাও তো শোধরানোর উপায় আছে। নতুন নির্বাচনের আয়োজন করো, প্রয়োজনে আন্দোলনে নামো। সেজন্যে সময় লাগবে কয়েক সপ্তাহ। ধমকের সুরে বলে উঠল মুড়ি। আমাদের হাতে অত সময় নেই। আজ বিকেলে নিজের হাতে আইন তুলে নিতে গিয়ে মারা গেছে 5 জন লোক, বলল রসার। সামনের তক্তার উপর সজোরে হাত দিয়ে আঘাত করল ডাক্তার কেন্ট। জেন্টলম্যান, গলা চড়িয়ে বলল সে। মিস্টার রসার প্রয়োজনে চমৎকার গুছিয়ে কথা বলতে পারে, কিন্তু তার মতিগতির কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলাম ওকে, প্রত্যাখ্যান করেছে। এখন কণ্ঠভোট আহ্বান করছি আমি। এখানে আর ওকে দেখতে চাও তোমরা নাকি চাও না? প্রায় সমবেত কণ্ঠস্বর শোনা গেল, চাই না। রসার, ঘোষণা করল ডাক্তার। জনমত শুনেছ তুমি, তোমাকে এখানে চাই না আমরা। বিদ্রুপের ছাপ পড়ল তার চেহারায়। অবশ্য আমাদের উপর অস্ত্র ব্যবহার করলে ভিন্ন কথা। হঠাৎ ঘুরে দাঁড়ালো রসার। সবাই তাকিয়ে আছে ওর দিকে। অসমাপ্ত দালান থেকে বেরিয়ে এলো ও। 29 বিকেল 5টায় সুজান টাভেনারকে গেটস জিজ্ঞেস করল, কতজন কাজ করতে হবে বলেছে মিস্টার ফেল? কতক্ষণ কাজ করতে হবে বলেছে মিস্টার ফেল? না, জবাব দিল সুজান। সকাল 7টায় এসেছ না? হ্যাঁ, আমার ধারণা লোকেরা এ সময়ই 10 ঘন্টা কাজ করে ওরা, দুপুরে লাঞ্চ ব্রেক 1 ঘন্টা সহ। কিন্তু তুমি যেহেতু মেয়ে, আমি পুরুষদের সমান পরিশ্রম করতে চাই, চট করে বলল সুজান। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত? হ্যাঁ, কাজ ঝাঁকালো গেটস। ব্যাপারটা বোধহয় তোমার ব্যক্তিগত কিংবা মিস্টার ফেলের। আমার ইচ্ছা, বলল সুজান। হাসলো গেটস। এখানে মেয়ে কাজ করছে, ব্যাপারটা মানিয়ে নিতে একটু সময় লাগবে আমার। তখন পর্যন্ত শহরে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার কথা জানতে পারেনি সুজান। গুলির আওয়াজ পেয়েছিল, কিন্তু অমন্ত আগেও কানে এসেছে। রেলরোড শ্রমিকদের মজুরি মিটিয়ে দেওয়ার ব্যাপারটা জানেও, কারণ এ কাজে নিজেই সহযোগিতা করেছে। এটাও জানে, যদিও অস্পষ্টভাবে। টাকা নিয়ে মদ গিলতে গেছে লোকগুলো, জুয়া খেলেছে। জুয়া সম্পর্কে মোটামুটি ধারণা থাকলেও মদ্যপানের ধরন সম্পর্কে তেমন পরিষ্কার ধারণা নেই ওর। লোকজনের উত্তেজিত কণ্ঠস্বর কানে এলেও হিসাব মেলানোর কাজে ব্যস্ত ছিল বলে সেদিকে মনোযোগ দিতে পারেনি। 6টার খানিক পর
রেল রোড ডিপো থেকে বেরিয়ে হোটেলে ফেরার সময় দুর্ঘটনার কিঞ্চিত আভাস পেল ও। হোটেলের লবিতে দরজার ঠিক ভেতরে একটা চেয়ারে বসেছিল জেমস ফেল। মিসেস টাভেনার সুজানকে ঢুকতে দেখে বলল সে, সন্ধ্যায় হোটেল ছেড়ে কোথাও আর যেও না। বিস্মিত হলো সুজান। কেন? একটা ব্যাপার হয়েছে, শোনোনি তুমি? মাথা নাড়ল সুজান। ঝামেলা হয়েছে। আমাদের কয়েকজন লোক ইয়েমানে চোট পেয়েছে। মিস্টার রসারের হাতে। ঝট করে সুজানের দিকে তাকালো ফেল। রসারের নাম বললে কেন? আমি জানি না। মানে, তীক্ষ্ণ সাদা দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো সুজান। ওর খ্যাতি বোকার মতো যোগ করলো। তুমি জানো তা? সবাই বোধহয় জানে। তারপরও ওর সঙ্গে মিশেছি। ফেল বলল, তুমি বিবাহিতা হওয়া সত্ত্বেও রসারি তোমার জন্য সুপারিশ করেছে। না, হতাশায় গলা চলল সুজানের। একটা হাত উঁচু করল ফেল। আমি অবশ্য তোমাকে নিয়ে ভাবছিলাম, তবে ও তোমার পক্ষে কথা বলার সময় তোমার ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছায়নি। আগের কথার খেই ধরল সুজান। কি হয়েছে আজ? আমাদের 5জন শ্রমিক খুন হয়েছে। রসারের হাতে নয়, এ শহরের দখলদার খুনিদের হাতে। গম্ভীর কণ্ঠে ফেল আবার বলল, আসলে আমি ভেবেছিলাম মিস্টার রসার অঘটনটা ঠেকাতে পারবে, কিন্তু কিভাবে? ও ও তো মার্শাল না। তুমি এখন রেল রোডের কর্মী। মিস্টার রসারের আনাগোনা তোমার চোখে পড়বে। কথাটা জানাজানি হোক চাই না আমি, তবে রেল রোডের পক্ষেই কাজ করছে রসার। চুপ করল সে। জোস মুডি হোটেলে ঢুকেছে। মিস্টার মুডি, তীক্ষ্ণ কণ্ঠে ডাকল ফেল। রেল রোডম্যানকে দেখে কুকড়ে গেল গ্রেট প্লেন্সের মেয়র। এগিয়ে এলো সে। সুজানের উদ্দেশ্যে মাথা দোলালো ফেল। পরে কথা হবে, মিসেস টাভেনার। ফেলের সামনে এসে দাঁড়ালো মুডি। সিঁড়ির উদ্দেশ্যে এগোলো সুজান। যা ঘটেছে সেজন্য আমি দুঃখিত, বলতে গেল মুডি। দুঃখিত? ঝাঁঝিয়ে উঠল ফেল। আমার কাজ করতো লোকগুলো। আমি জানি স্যার। এ ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তুমি ব্যবস্থা নিচ্ছ? তোমার ভিজিলান্টাসরা? মুডি, আগেও ভিজিলান্টাসদের প্রয়োজন হয়েছে মিস্টার ফেল। 1854 সালে সান ফ্রান্সিসকোতে, 64-তে ভার্জিনিয়া সিটিতে। আবার ঝাড়ি দিল ফেল। কিন্তু গ্রেট প্লেন্সে ওসব চলবে না। মিস্টার ফেল, আন্তরিক কণ্ঠে বলল মুডি, তুমি গ্রেট প্লেন্সের বাসিন্দা নও, আমি এখানকার লোক। এটা আমার শহর। তাই কি মিস্টার ফেল? আমার ধারণা ছিল এখানে যারা কাজ করছে, এ শহর আমি প্রতিষ্ঠা করেছি। আমি বিজনেস লটস বিক্রি করেছি তোমাদের কাছে। ঠিক সায় দিল মুডি। কিন্তু আমাদের কাছে সম্পত্তি বিক্রি করার সময় নিজস্ব আইন তৈরি আর ইচ্ছা মতো শহর চালানোর অধিকারও দিয়েছিলে। ইতস্তত করল মুডি। বুঝতে পারছে স্পর্শকাতর প্রসঙ্গে চলে এসেছে সে। বলে যাও, খোঁচা দিল ফেল। তোমাদের ভোটাভুটি করে অফিসিয়াল নির্বাচনেরও অধিকার দিয়েছিলাম আমি। একদল চোর, বাটপার, খুনে বদমাশ বেছে নিয়েছ তোমরা। হ্যাঁ, কর্কশ কণ্ঠে বলল মুডি, কিন্তু সেটা শোধরাতে চাই আমরা ভিজিলান্টাসদের সাহায্যে, যদি দরকার হয়। এবং সত্যি সত্যি দরকার হয়ে পড়েছে। না, গর্জে উঠল ফেল। মিস্টার ফেল, প্রতিবাদ করল মুডি, আজকের ঘটনা তুমি জানো। ওরা তোমার কর্মী ছিল। হ্যাঁ ছিল, চিৎকার করে বলল ফেল। কন্ডর আর তার দলকে এজন্যে সাজা দেয়া হবে, কিন্তু সেটা ভিজিলান্টাসদের সাহায্যে নয়। বোঝা গেছে? না, গোয়ারের মতো বলল মুডি। এলাকার জনগণ। উঠে দাঁড়ালো ফেল। জনগণে গুল্লি মারো, ওদের বাধা দিলে আমাকে শেষ করে ফেলবে। আরে বোকা, তুমি জানো না আমার শেষ কানাকড়িটা পর্যন্ত এখানে খাটিয়েছি আমি? জানো না রেল রোডটা বানাতে বিরাট ঝুঁকি নিয়েছি আমি? সফল হওয়ার জন্য এখানে বাধাহীনভাবে লোকজন আনতে হবে। ভিজিলান্টাসদের খবর ছড়িয়ে পড়া মাত্র লোকজন আসা বন্ধ হয়ে যাবে। কিন্তু সেটা ঘটতে দেওয়া যাবে না। আমার টাকার প্রয়োজন, সেটা ওদের কাছ থেকেই আসবে। ক্ষীণ গলায় মুডি বলল,
খুন হওয়ার জন্যে এখানে এসে কি লাভ? আর খুনোখুনি হবে না, জোরের সঙ্গে বলল ফেল। রাগত্ব স্বরে মুডি বলল, তুমি আইন বানাবে নাকি? বিপজ্জনক শোনালো এবার ফেলের কণ্ঠস্বর। খবরদার, ভিজিলান্টাস গঠন চলবে না। 30। ভিজিলান্টাসরা যখন হোটেলের উল্টো দিকের অসমাপ্ত দালানে মিটিং করছে, ঠিক সেই সময় গ্রেট প্লেন্সে আরও একটা মিটিং চলছিল। নিজেকে সামলে নেয়ার অসাধারণ ক্ষমতা আছে ম্যাট কন্ডরের। সেলুনে হত্যাযজ্ঞ ঘটে যাওয়ার পরপরই সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ছিল সে। বার্তাবাহকরা খবর নিয়ে বেরিয়ে যায়। এর খানিক পর পার্কার আর রসার প্লেজার প্যালেস থেকে বেরিয়ে আসে। নিজের অফিসের পেছন দরজা খোলা রেখে অপেক্ষায় ছিল কন্ডর। জানে যাদের কাছে সংবাদ পাঠানো হয়েছে তারা গলিপথ দিয়েই আসতে চাইবে। আসতে শুরু করলো তারা। রুট, প্রাইস, ফ্রেড, ওয়াগনার। 15 মিনিটের ভেতর কন্ডর ছাড়া আরও 15 জন লোক হাজির হলো সেলুনে। এদের কেউই কন্ডরের কর্মচারী নয়। গলিপথ বা প্লেজার প্যালেসের সদর দরজা পাহারা দিচ্ছে কন্ডরের গানম্যানরা। অন্য কর্মীদের কিছু সময়ের জন্যে বিদায় করে দেয়া হয়েছে। প্রথম কয়েকজন আসার পরপরই আলোচনা শুরু হয়ে গেল। একটা ফারো লে আউটে সিংহভাগ অতিথি সমবেত হওয়ার পর ভবিষ্যৎ পরিকল্পনা স্থির করার চেষ্টা চলল। অসমাপ্ত দালানের মিটিংটার কথা জেনে গেছে এখানকার প্রায় সবাই। ভিজিল্যান্স কমিটি বানাতে যাচ্ছে ওরা, চড়া গলায় বলল কেন রুড। কয়েকদিন ধরেই শুনেছি কথাটা, তবে এবার কাজে নামবেই। ভিজিল্যান্টস শব্দটা আগতদের মাঝে অস্বস্তি জাগিয়ে তুলল। দৃষ্টি বিনিময় করল তারা। এ ধরনের পরিস্থিতি সামাল দিতে অভ্যস্ত কন্ডর। ফ্যারো টেবিলে সজোরে আঘাত করল সে। ভিজিল্যান্টাসদের নিকুচি করি। ভীতু কেরানির দল। ওদের মাত্র 4 জন, এর আগে রাইফেল চালিয়েছে। রিভলভার চালাতে পারে মাত্র 2 জন। কিন্তু ওদের দলটা তো বড়, গজগজ করলো একজন। কত বড়? 15 জন, 20 জনের প্রায়, বলল রুড। 1 ঘন্টা আগে অমন বড় একটা দলই তো এসেছিল, ঝাঁঝালো গলায় বলল কন্ডর। গুলি শুরু হতেই পালিয়ে কুল পায়নি। পকেট থেকে একটা কাগজ বের করলো সে। আমাদের দলের লোকদের একটা খসড়া লিস্ট বানিয়েছি আমি। বারটেন্ডার, ডিলার, রাউস্টা বাউটদের ধরেছে হিসাবে। আমার পে রোলে 15 জন লোক আছে। রুট, তোমার কর্মচারীর সংখ্যা কত? 10। আমি ভেবেছিলাম 9 জন। প্রাইস? 10। আসলে প্রয়োজনের চেয়ে বেশি আছে আমার। এখন ওদের প্রয়োজন হবে। সন্তুষ্টির সঙ্গে মাথা দোলালো কন্ডর। 60 থেকে 65 জন লোক আছে বলে ভেবেছিলাম, এখন মনে হচ্ছে কয়েকজন বেশিই হবে। ওদের 3 ভাগের 2 ভাগই অস্ত্র চালাতে পারে। ভিজিল্যান্টাসদের এ জ্ঞানটা নেই। আরেকটা জিনিস আছে আমাদের হাতে, সেটা ওদের নেই। মুখ বাঁকালো কন্ডর। আইন, আমরাই আইন। ফারো টেবিল থেকে একটা সিগারের বাক্স তুলে উল্টে দিল কন্ডর। একগাদা নিকেল ব্যাজ গড়িয়ে পড়ল টেবিলের উপর। লাগতে পারে ভেবে গত শীতে কিনেছিলাম। এবার এগুলো বুকে সাটবে আমাদের ছেলেরা। গুঞ্জন উঠল টেবিলে, কিন্তু রিভলভার দিয়ে টেবিলে বাড়ি মেরে সবাইকে থামালো কন্ডর। আমরা সবাই জড়িয়ে আছি এতে। ঘটনাচক্রে বিকেলের ঝামেলাটা এখানে হয়েছে, তোমাদের কারো সেলুনেও ঘটতে পারত। সবার ফারো বক্স আছে। পোকার খেলায় কেউ না কেউ জোচ্চুরি করছে। এখানে আমরা টাকা খাটিয়েছি, টাকাটা উসুল করে নিতেই হবে, এটাই আসল কথা। 10 মিনিট পর বিদায় নিতে শুরু করলো সবাই, একজন দুজন করে। কেউ পেছন দরজা দিয়ে বের হলো, কেউ গেল সদর দরজা দিয়ে। কয়েকজনকে ইশারায় থাকতে বলল কর্নার। কেন রুট, হ্যারল্ড প্রাইস আর টোপারম্যান নামে এক লোক। 20 জনকে ডেপুটি বানানো হয়েছে।
অবশেষে বলল কন্ডর। ভিজিলান্টার্সদের বিরুদ্ধে শোডাউনে নামবে ওরা। দিনরাত 24 ঘন্টা তৈরি থাকবে। 3 থেকে 5 মিনিটের মধ্যে শহরের যে কোনো জায়গায় হাজির হতে পারবে। চমৎকার ব্যবস্থা। কিন্তু একটা ব্যাপার বাদ রয়ে গেছে। ডেভিড রসার কখন কথাটা তুলবে তারই অপেক্ষা করছিলাম আমি। শান্ত কণ্ঠে বলল কেন রুড। স্বীকার করতেই হবে, বলল কন্ডর। লোকটা বিপজ্জনক। কাল রাতে তার প্রমাণ পাওয়া গেছে। ভিজিলান্টাসদের সঙ্গে নেই সে। জিজ্ঞেস করলো প্রাইস। ইতস্তত করলো কন্ডর। আমি বলবো নেই। স্বভাবগতভাবেই লোন উলফ সে। যা করে বুঝে শুনেই করে। গতকাল সেটা বোঝা গেছে। সে চাইছে কেউ তাকে আক্রমণ করুক। হনসিঙ্গারকে হনসিঙ্গারকে লেলিয়ে দিলে হয় না? জানতে চাইল টেপারম্যান। হয়তো হয়, বলল কন্ডর। হয়তো হয় না। একটা বুদ্ধি মাথায় আছে আমার। তবে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে চাই আমি। রড বড় করে দম নিল সে। ভিজিলান্টাসদের গোটা দলটা ডেভিড রসারের তুলনায় কিছুই না। আমি বলতে চাইছিলাম, প্রস্তাব দিল প্রাইস। গতকাল যেভাবে আমার ওখানে গিয়েছিল সে। মাথা নাড়ল সেলুন কিপার। 4 বছর আগে, বলল কন্ডর। নাম না জানা এক কিশোর জেসি জেমসের খুলি ফুটো করে দিয়েছিল। কেন? পুরস্কারের লোভে। মাথা দোলালো কন্ডর। তোমাদের 2-4 জন চালু হাতের কানে তুলে দাও খবরটা। রসারকে ঘায়েল করতে পারলে $1000 পুরস্কার মিলবে। যেভাবে হোক, কিছু আসে যায় না। সোনার মুদ্রা দেব আমরা। $500 দেব আমি, জোর গলায় বলল রুড।